দেখো, ইতিহাস কি? ইতিহাস বলতে শুধু অতীতের ঘটনাবলীর কথা বা তার তালিকা আমরা বুঝি না। ইতিহাস হলো অতীতের মানব সমাজের আহ, যে জীবনযাত্রা এবং তার পরিবর্তন এবং বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো যে ছিল তার ব্যাখ্যা, এবং সেই সময়ের অর্থনীতি কেমন ছিল, ধর্ম, সেই সময়ের সংস্কৃতি কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, এবং বিভিন্ন রকম চিন্তাধারার ব্যাপারে বলা হয়। সেটা বৈজ্ঞানিক হতে পারে, হ্যাঁ, এবং তার একটা সমালোচনামূলক কিন্তু পুনর্গঠনকে আমরা ইতিহাস বলব। এইবার ইতিহাস কিন্তু আমাদেরকে শুধু বলে দেয় না যে কী ঘটেছিল, বরঞ্চ কী বলে যে কেন ঘটেছিল, কীভাবে ঘটেছিল, এবং তার ফলাফল কী ছিল। এই সমস্ত উত্তরকে আমরা কী করি? অনুসন্ধান করি ইতিহাস চর্চার মাধ্যমে। ইতিহাসের তিনটি স্তম্ভ রয়েছে। ইতিহাস তিনটি স্তম্ভর ওপর দাঁড়িয়ে থাকে। এক নাম্বার হচ্ছে কি এভিডেন্স, দু নাম্বার হচ্ছে কি ইন্টারপ্রিটেশন, তিন নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, সমালোচনামূলক মূল্যায়ন। এবার দেখো, প্রাচীন ভারতের যে ইতিহাস সেটা রচনা করা কেন কঠিন। এক নম্বরে হচ্ছে কি ধারাবাহিক ইতিহাস যে গ্রন্থ তার কিন্তু অভাব। গ্রীসে যেমন হিস্ট্রিটাকে রচনা করা, চীনে যেমন রাজবংশভিত্তিক একটা সরকারি ইতিহাস রচনা করা, সেগুলো যেমন ব্যাপার ছিল, কিন্তু ভারতবর্ষে সেই ব্যাপারটা কিন্তু ছিল না। ভারতে এখানকার যে প্রাচীন ঋষি বা পণ্ডিত, তাদের মূল আগ্রহ কিসে ছিল? ধর্মে ছিল, দর্শনে ছিল, আধ্যাত্মিকতাতে ছিল, এবং নৈতিক শিক্ষাতে ছিল। তাই তারা ঘটনাক্রম বা ক্রোনোলজি সংরক্ষণের পরিবর্তে ঘটনাক্রম বা ক্রোনোলজি সংরক্ষণের পরিবর্তে ধর্মীয় এবং দার্শনিক বিষয়কে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন সেই সময়। এটার ফলাফল কী হয়েছে? ফলাফল হচ্ছে ঘটনাগুলির সঠিক যে সাল তারিখ সেটা কি নির্ণয় করা একেবারেই কঠিন হয়ে পড়ে এখন। এবার দেখো সেই ধর্মীয় প্রভাবটা কীরকম। আমরা জানি যে প্রাচীন ভারতের যে সাহিত্যের যে অধিকাংশই কিন্তু কী ছিল? ধর্মীয় উদ্দেশ্যে রচিত ছিল। যেমন কি দেখো, বেদ, উপনিষদ, পুরাণ, ত্রিপিটক, হ্যাঁ, এই সবই তোমার কী ছিল? সেই সময় কিন্তু ধর্মীয় রচনা ছিল। এবং এই সব গ্রন্থের মূল উদ্দেশ্য কী ছিল? ইতিহাস লেখা নয়, বরঞ্চ ধর্মীয় শিক্ষা প্রদান করা। ছিল এই সব তোমার হচ্ছে লেখার কিন্তু মূল উদ্দেশ্য। অতএব বলা যেতে পারে যে ঐতিহাসিক তথ্য থাকলেও তা পরোক্ষভাবে কিন্তু একেবারেই সীমিত ছিল, হ্যাঁ, এবং প্রত্যক্ষ যে ধারণা সেটা কিন্তু কখনো দেয়নি। এবার পৌরাণিক কাহিনী এবং বাস্তব ঘটনার মিশ্রণ, এটা কীরকমভাবে আমাদেরকে সেই সময় একটা মানে এখন আমরা ইতিহাস রচনার ক্ষেত্রে একটা কঠিন ব্যাপারের সঙ্গে যুক্ত হই এটার কারণে। কারণ জানি আমরা যে অনেক গ্রন্থে বাস্তব ইতিহাসের সঙ্গে পৌরাণিক কাহিনী যুক্ত রয়েছে, ঠিক আছে? যেমন কি আমরা উদাহরণ বলতে পারি, যেমন পুরাণে হচ্ছে রাজবংশের যে তালিকা আছে, হ্যাঁ, কিন্তু সেখানে যে অলৌকিক উপাদান সেটাও কিন্তু উল্লেখ করা আছে। আবার একই রকমভাবে রামায়ণ মহাভারতেও ঐতিহাসিক ইঙ্গিত থাকলেও বহু কাহিনী কিন্তু প্রতীকী ছিল এবং ধর্মীয় ব্যাখ্যার অংশ ছিল। তো এইসব কারণের জন্য কি ইতিহাসবিদদের একবারে সতর্কভাবে তথ্য যাচাই করতে হয়। এবার দেখো আরেকটা সমস্যা কি, সেটা হচ্ছে কালপঞ্জির সমস্যা বা ক্রোনোলজিক্যাল প্রবলেম। প্রাচীন ভারতের অধিকাংশ গ্রন্থেই আমরা দেখব যে নির্দিষ্ট খ্রিস্টপূর্ব বা খ্রিস্টাব্দ তারিখ উল্লেখ নেই। অনেক সময় ঘটনাকে বলা হয়েছে অমুক রাজার রাজত্বকালে, অমুক যজ্ঞের পরে, অমুক বংশের পরে। তো এতে কি একটা সুনির্দিষ্ট সময়ে নির্ধারণ করা কিন্তু খুবই জটিল হয়ে পড়ে। এরপরে কি মূল যে গ্রন্থ তার কিন্তু ক্ষতি। অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থের মূল রূপ আজ আর নেই। যেমন দেখো মেগাস্থিনিসের ইন্ডিকা, এটা কিন্তু সম্পূর্ণ আকার এখনও পাওয়া যায় না। বহু প্রাচীন পাণ্ডুলিপি আগুন, আর্দ্রতা, পোকামাকড় এবং যুদ্ধের কারণে নষ্ট হয়ে গেছে। এইবার আঞ্চলিক বৈচিত্র্য, এটা কীরকম একটা সমস্যা তৈরি করে। আমরা জানি যে প্রাচীন ভারত ছিল বহু জনপদ এবং রাজ্যের সমষ্টি। এক অঞ্চলের তথ্য অন্য অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, অন্য অঞ্চলে তো মনে হচ্ছে সেটা হয়তো লিপিবদ্ধ ছিল, কিন্তু হয়তো তাদের মতন করে সেটা রচনা করেছে। হ্যাঁ, এটা একটা ডাউট থেকে যায় আমাদের।
যেমন দেখো, গঙ্গা উপত্যকার যে সমাজ এবং দক্ষিণ ভারতের যে সমাজ একই রকম ছিল না। উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অবস্থা পুরো ভারতের থেকে কী ছিল, ভিন্ন ছিল। এদিকে আবার কি, বিদেশি পর্যটকদের সীমাবদ্ধতা। হ্যাঁ, অনেক সময় বিদেশি পর্যটকরা সাধারণত নির্দিষ্ট অঞ্চল বা সীমিত সময় পর্যবেক্ষণ করেছেন এবং তাদের বিবরণে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক পক্ষপাত, অসম্পূর্ণ তথ্য কিন্তু থেকে যায় বা থাকতে পারে। তাই তাদের বিবরণকে আমরা কিন্তু ভারতীয় উৎসের সঙ্গে কখনোই মিলিয়ে বলতে পারি না। এবার আরেকটা সমস্যা হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে তথ্য, সেই তথ্যের হচ্ছে সীমাবদ্ধতা রয়েছে। যেমন দেখো, একটি মুদ্রা রাজা সম্পর্কে জানাতে পারে, কিন্তু সেই সময়ের সামাজিক সম্পর্কের পূর্ণ চিত্র কিন্তু কখনোই সেটা দেয় না। এবার পরের ব্যাপারটা যেটা আমরা জানবো, এটা তো আমি জানলাম যে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা কেন খুবই কঠিন একটা ব্যাপার। এরপরে দেখো, ইতিহাস রচনার ভিত্তিটা কী। দেখো, ইতিহাস রচনার মূল ভিত্তি হচ্ছে হিস্ট্রিক্যাল এভিডেন্স। ইতিহাস রচনার মূল ভিত্তি হচ্ছে কি, হিস্ট্রিক্যাল এভিডেন্স, ঐতিহাসিক প্রমাণ। এই ঐতিহাসিক প্রমাণ কিন্তু তিন প্রকারের। একটা হচ্ছে কি লিটারারি এভিডেন্স, মানে সাহিত্যিক। তো দেখো, ঐতিহাসিক প্রমাণ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি লিটারারি এভিডেন্স, মানে সাহিত্যিক, যা মূলত লিখিত আকারে সংরক্ষিত থাকে, যেমন কি বেদ, পুরাণ, অর্থশাস্ত্র। আর হচ্ছে কি আর্কিওলজিক্যাল এভিডেন্স, যেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক, মাটির নিচে বা প্রাচীন স্থাপত্য থেকে প্রাপ্ত নিদর্শন, যেমন হচ্ছে শিলালিপি, মুদ্রা, মৃৎপাত্র, তারপর হচ্ছে কি নগর ধ্বংসাবশেষ। এবার দেখো, ফরেন এভিডেন্স বলে একটা মানে বিদেশি বিবরণ, এটা কিন্তু অন্যতম একটা সোর্স ইতিহাস রচনার ক্ষেত্রে। যেমন দেখো, বিদেশি পর্যটক, তারপরে রাষ্ট্রদূত, বণিক বা ভ্রমণকারীদের লেখা বিবরণ। যেমন দেখো, মেগাস্তিনিস, ফাহিয়েন, হিয়েনসাং, আলবেরিন, তাদের রচনা থেকে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি আমাদের ভারতবর্ষের সম্পর্কে। এছাড়াও কি এই যে সোর্স বা এভিডেন্স বা ইন্টারপ্রিটেশন আছে, এগুলোর মধ্যে পার্থক্যগুলো কী দেখো। প্রথম কথা হচ্ছে এই যে সোর্স, আমরা তো বলি যে ইতিহাস রচনার ক্ষেত্রে তোমার হচ্ছে সোর্স একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তারপর এভিডেন্স, তারপর ইন্টারপ্রিটেশন। তো এগুলোর মধ্যে পার্থক্য কী দেখো। যখনই সোর্স বলা হবে, সেখান থেকে তথ্য পাওয়া যায়, যেমন কি একটি শিলালিপি, একটি পাণ্ডুলিপি, একটি মুদ্রা। এভিডেন্স হচ্ছে কি প্রমাণ, হ্যাঁ, উৎস বিশ্লেষণের পর যে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে এভিডেন্স। যেমন কি একটি শিলালিপিতে লেখা আছে কোনো রাজা ভূমিদান করেছেন। এটি থেকে কী জানা গেল, রাজা ছিলেন, ভূমিদান প্রচলিত ছিল সেই সময়ে, প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান ছিল। এই সিদ্ধান্তই হচ্ছে কি এভিডেন্স। আবার একই রকমভাবে ইন্টারপ্রিটেশন, মানে ব্যাখ্যা, এরকম একটা ব্যাপার। দেখো, একই এভিডেন্স থেকে বিভিন্ন ইতিহাসবিদ ভিন্ন ব্যাখ্যা দিতে পারেন। যেমন দেখো, গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা দেখে অনেকেই বলবেন কি যে সেই সময় অর্থনীতি সমৃদ্ধ ছিল ভারতের সমাজ ব্যবস্থা। অন্যজন বলবেন কি স্বর্ণমুদ্রা মূলত রাজকীয় লেনদেনের জন্য ব্যবহৃত হতো, তাই সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ চিত্র এটি দেয় না। তাহলে এটাই কিন্তু হচ্ছে ইন্টারপ্রিটেশন। তো মোটামুটিভাবে কিন্তু আমরা এখান থেকে জানলাম যে ইতিহাস কীভাবে আমরা দেখব, এবং যে সোর্স, এভিডেন্স এবং ইন্টারপ্রিটেশন, সেটা কিন্তু ডিফারেন্সগুলো জানলাম। এবার দেখো, ইতিহাসবিদরা কীভাবে ইতিহাস পুনর্গঠন করেন। দেখো, ইতিহাসবিদরা কোনো একটি উৎসের উপর নির্ভর করে ইতিহাস রচনা করেন না, একটি নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করে তারা বিভিন্ন রকম উৎস কিন্তু বিশ্লেষণ করেন। যেমন দেখো, যদি হচ্ছে অশোকের শিলালিপির কথা বলা হয়, মানে অশোকের সম্বন্ধে ইতিহাসের কথা বলা হয়, তাহলে কি অশোকের শিলালিপি দেখা হবে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা হবে, এবং শ্রীলঙ্কার যে বৌদ্ধ গ্রন্থ, সেটিকে সাইড বাই সাইড তোমার হচ্ছে দেখা হবে এবং তথ্য বিশ্লেষণ করা হবে। তারপরে কিন্তু একটা নির্ভরযোগ্য তোমার হচ্ছে একটা ইনফরমেশন পাবে। তারপরে সেটা কিন্তু অশোকের ইতিহাস নিয়ে একটা ইম্পর্টেন্ট আমাদের তথ্য দেবে। এবং এই যে ব্যাপারটা, সেটাকে আমরা কী বলবো, পারস্পরিক সমর্থন বলবো। এটাকে কী বলা হয়, ইংলিশে বলা হচ্ছে তোমার কোলাবোরেশন বলে। এবার দেখো, ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে কি, হিস্টোগ্রাফি। আর.সি. মজুমদার কী বলেছেন, যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাসকে তিনি গুরুত্ব দিয়েছেন। সাহিত্য, শিলালিপিকে প্রধান উৎস হিসেবে ব্যবহার করেছেন তিনি। আবার একই রকমভাবে ডি.ডি. কোসাম্বি তিনি কী করেছেন, ইতিহাস ব্যাখ্যায় অর্থনীতি এবং সমাজকে গুরুত্ব দেন। প্রত্নতত্ত্ব, নৃবিজ্ঞান ও মুদ্রাবিদ্যাকে একত্র করে ব্যবহার করেন। তার মতে ইতিহাস কেবল রাজাদের কাহিনী নয়, সাধারণ মানুষের জীবনও হচ্ছে ইতিহাসের একটা অংশ। এটা কে বলেছেন, ডি.ডি. কোসাম্বি বলেছেন।
আবার একই রকমভাবে রমিলা থাপার বিখ্যাত ঐতিহাসিক, তিনি কি বলেছেন যে ইতিহাসের সমালোচনামূলক বিশ্লেষণের ওপর আমাদের জোর দিতে হবে এবং তিনি সাহিত্যিক উৎসকে প্রত্নতাত্ত্বিক তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার তিনি পক্ষপাত পুষ্ট ছিলেন তিনি। আবার উপেন্দর সিং যিনি ছিলেন তিনি হচ্ছে বহুমাত্রিক মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতিতে ইতিহাস পুনর্গঠনের কথা বলেন। সাহিত্য, প্রত্নতত্ত্ব, পরিবেশ এবং অর্থনীতিকে একত্র করে বিশ্লেষণ করেন তিনি। তো এই হচ্ছে ব্যাপার। এবার তাহলে প্রাচীন ভারতের যে এই ইতিহাস, তো প্রাচীন ভারতের ইতিহাস আমরা কীভাবে কী রচনা করব, সোর্সেসগুলো কী, সেটা নিয়ে কিন্তু আমরা কিছু বিষয় আমরা জানলাম। তো সেখান থেকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করতে পারি। এক নম্বর হচ্ছে কি, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল? লোককথা, পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক প্রমাণ আর ধর্মীয় বিশ্বাস, হিস্টোরিক্যাল এভিডেন্স হবে। দেখো, সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক আর বিদেশি উৎসের প্রমাণ কিন্তু বিশ্লেষণ করেই প্রাচীন ভারতের ইতিহাস কিন্তু পুনর্গঠন করা যায়। এবার দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রধান সমস্যাটা কী ছিল? মুদ্রার অভাব, শিলালিপির অভাব, ধারাবাহিক ইতিহাস গ্রন্থের অভাব, বিদেশি পর্যটকদের অভাব। তাহলে এখানে উত্তর হবে কিন্তু ধারাবাহিক ইতিহাস গ্রন্থের অভাব। নিম্নের কোনটি প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান উৎস নয়? সাহিত্যিক উৎস, প্রত্নতাত্ত্বিক উৎস, বিদেশি বিবরণ এবং আধুনিক পাঠ্য সাহিত্য। আধুনিক পাঠ্য সাহিত্য হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান উৎস নয়। তারপর দেখো, ঐতিহাসিক প্রমাণ, হিস্টোরিক্যাল এভিডেন্স কি? কল্পকাহিনী, যাচাইযোগ্য তথ্য, ধর্মীয় বিশ্বাস, লোককথা। যাচাইযোগ্য তথ্য, যে ঐতিহাসিক প্রমাণ, হিস্টোরিক্যাল এভিডেন্স বলতেই আমরা যাচাইযোগ্য তথ্যের কথা বলবো। এবার দেখো, ইতিহাসে ব্যাখ্যা মানে ইন্টারপ্রিটেশন বলতে কী বোঝায়? যে বিভিন্ন তথ্যের কিন্তু বিশ্লেষণ করা, এটাকে বোঝায়। এরপর কি, কোলাবোরেশন বলতে কী বোঝায়? এটাকে বলা হয় বিভিন্ন উৎসের তথ্য মিলিয়ে দেখা। প্রাচীন ভারতের ইতিহাসে কোন উৎসকে সাধারণত সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ধরা হয়? পুরাণ, লোককথা, শিলালিপি, মহাকাব্য। তো এটা সঠিক উত্তর হচ্ছে শিলালিপি। এপিগ্রাফি কিসের অধ্যয়ন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, শিলালিপি। এপিগ্রাফি কিসের অধ্যয়ন? শিলালিপির অধ্যয়ন। নিওমিসম্যাটিক্স কিসের অধ্যয়ন? এটি হচ্ছে মুদ্রা নিয়ে অধ্যয়নকে আমরা নিওমিসম্যাটিক্স বলবো। নিম্নের কোনটি প্রত্নতাত্ত্বিক উৎস নয়? মুদ্রা, শিলালিপি, উপনিষদ আর হচ্ছে মৃৎপাত্র। তো সঠিক উত্তর হচ্ছে উপনিষদ। অধিকাংশ প্রাচীন ভারতীয় সাহিত্য রচিত হয়েছিল কবে? ধর্মীয় এবং দার্শনিক উদ্দেশ্যে, এবং সেটা যদি আগে হয়েছিল, এবং বেশিরভাগটাই ধর্মীয় এবং দার্শনিক উৎসে কিন্তু এগুলো সব রচনা হয়েছিল। কোন ইতিহাসবিদ ইতিহাসের সমাজ এবং অর্থনৈতিক ব্যাখ্যার ওপর সর্বাধিক গুরুত্ব দেন? ডিডি কোসাম্বি। ঐতিহাসিক উৎসের সমালোচনামূলক বিশ্লেষণের ওপর জোর দিয়েছেন কে? রমিলা থাপার। বহুমাত্রিক মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতিতে ইতিহাস রচনার কথা কে বলেছেন? উপেন্দর সিংহ তিনি বহুমাত্রিক বা মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতিতে ইতিহাস রচনার কথা বলেছেন। এবার দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের জন্য সবচেয়ে সঠিক পদ্ধতি কোনটি? সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক এবং বিদেশি উৎসের সমন্বিত বিশ্লেষণ।